প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়, মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্র কি, কবে এই ঘোষণাপত্র জারি করা হয়, এর প্রেক্ষাপট কি, এতে কি বলা হয়েছিল, এই সব প্রশ্নের উত্তর পেতে তোমরা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবে। আশা করা যায় তোমাদের অনেক উপকারে লাগবে। তাছাড়া এই প্রশ্নটি বা বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইতিহাসের বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী, বিশেষ করে ক্লাস 8ম শ্রেণী থেকে কলেজ স্তর পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের কাজে লাগবে। তো আমরা আসা যাক বিষয়ের গভীরে। আমরা অনেকে জেনেছি যে আমাদের দেশ ভারতবর্ষ দীর্ঘ 200 বছর পর্যন্ত, প্রায় দীর্ঘ 200 বছর পর্যন্ত বিদেশি ব্রিটিশদের অধীন আমাদের ভারতবর্ষ ছিল। তার মধ্যে 1757 খ্রিস্টাব্দ থেকে, অর্থাৎ পলাশী যুদ্ধের পর, 1858 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের মধ্যবর্তী সময়ে আমাদের ভারতবর্ষে রাজত্ব করেছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে কোম্পানি ভারতে ব্যবসা করার উদ্দেশ্যে এসেছিল এবং তারা পরবর্তীতে রাজক্ষমতার অধিকারী হয়েছিল। দীর্ঘ 100 বছরের শাসনে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 100 বছরের শাসনে ভারতের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে অনেক অসন্তোষ, ক্ষোভ সঞ্চারিত হয়েছিল। যে ক্ষোভ ধূমায়িত হয়েছিল 1857 খ্রিস্টাব্দের সিপাহী বা মহাবিদ্রোহের মাধ্যমে। এই বিদ্রোহের শেষে 1858 খ্রিস্টাব্দে এক আইন পাশ করে ভারতবর্ষের ক্ষমতা সরাসরি ব্রিটেনের পার্লামেন্টের অধীন চলে যায় এবং দীর্ঘ 100 বছরের কোম্পানি শাসনের অবসান ঘটে। আর ভারতবর্ষের প্রশাসনিক ক্ষমতা রানী ভিক্টোরিয়ার হাতে প্রদান করা হয়। রানী ভিক্টোরিয়া ক্ষমতা পেয়ে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর তিনি এক ঘোষণাপত্র জারি করেন, যে ঘোষণাপত্রে তিনি বেশ কিছু সুযোগ সুবিধার কথা বলেছিলেন। যে সমস্ত সুযোগ সুবিধাগুলি মহারানী ভিক্টোরিয়া তার ঘোষণাপত্রে বলেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল ভারতীয়দের ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে স্বাধীনতা প্রদান। অর্থাৎ দীর্ঘ 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে যেভাবে শাসন করেছে,
তাতে বহুলাংশে ভারতীয়দের ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করে ভারতের চিরাচরিত ঐতিহ্যকে তারা বিনষ্ট করেছে। ইংরেজ সরকার অনুধাবন করতে পেরেছিল যে ভারতীয়দের আর বেশি দিন ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রে হেনস্থা করে টিকে থাকা ভারতবর্ষে সম্ভব নয়। তাই এই ঘোষণার মাধ্যমে ভারতবাসীর আত্মিক সমর্থন লাভের জন্য কার্যত এই ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় যে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সত্যবিলোপ নীতি, যে নীতি 1857 খ্রিস্টাব্দের আগে লর্ড ডালহৌসি চালু করেছিল। লর্ড ডালহৌসি, আমরা জানি যে লর্ড ডালহৌসি চরম সাম্রাজ্যবাদী একজন শাসক ছিলেন। তিনি এই নীতির মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করেছিলেন। তৃতীয় বিষয় ছিল দেশীয় রাজাদের দত্তক নেওয়ার সুযোগ, অর্থাৎ যে সমস্ত দেশীয় রাজাগণ বা দেশীয় শাসকগণ অপুত্রক ছিলেন, তাদেরকে দত্তক নেবার সুযোগ এই ঘোষণাপত্রের মাধ্যমে তারা দিয়েছিল। চতুর্থ শর্ত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার না ঘটানো, অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত দেশীয় রাজ্যগুলির অস্তিত্ব টিকে ছিল সেসব রাজ্যগুলিকে আর ব্রিটিশদের অধীন না করা নীতি ঘোষণা এই ঘোষণার মাধ্যমে, অর্থাৎ মহারানী ঘোষণাপত্রের অন্যতম একটি শর্ত ছিল। পঞ্চমত শর্ত, সরকারি চাকুরিতে যোগ্যতাকে প্রাধান্য প্রদান করা। যেখানে এর আগে আমরা দেখেছি যে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে সরকারি উচ্চপদস্থগুলি কেবলমাত্র ইউরোপীয়দের একচেটিয়া আধিপত্যের অধীন ছিল। সেখানে এই ঘোষণাপত্রের মাধ্যমে যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার কথা ঘোষণা করা হয়। ষষ্ঠত ছিল দেশীয় রাজ্যের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা, অর্থাৎ এইগুলি ছিল এই ঘোষণাপত্রের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু কার্যত দেখা যায় যে এই সব শর্তগুলি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ঐতিহাসিকদের মধ্যে এই বিষয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। অনেক ঐতিহাসিক বলেছেন যে এই শর্ত ছিল সাময়িকভাবে, অর্থাৎ 1857 সালের বিদ্রোহের মাধ্যমে ভারতবাসীর মধ্যে যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল, সেই ক্ষোভ তখন ভারতবাসীর মধ্যে জেগেছিল। সাময়িকভাবে সেই ক্ষোভকেই প্রশমিত করার জন্য এই কতগুলি শর্তের কথা উল্লেখ করা হয়েছিল। সংক্ষিপ্তভাবে এটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়ের পরিসমাপ্তি।